পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকেই প্ল্যান করে করেছো? হঠাৎ রুমে কারোর আগমন ঘটায় আর তারপর এমন কথাই থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দরী করে পরে আসা শাড়িটি ও এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে গেল সে। দেখে বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার দিকে তাকানোর সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে সব বলে। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি, তার মাঝে একটা রুম ফাঁকা, আর তা হলো আবরার ভাইয়ের, আইরিনের বড় ভাই। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষিদ্ধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে। তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগেই চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে তা দেখলে তুল কামাল কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে সাত পাঁচ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারোর আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সবশেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে নিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমুচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া তার আরেকটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণটাও নোনতা টাইপের। কলেজে যখন প্রথম প্রথম জয়েন করে, তখন কথায় কথায় একদিন ফারহা তার বান্ধবীদের বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে। সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আবরারের কান অবধি চলে গেল। সেদিন কলেজ ছুটির পর কোচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার। ফারহার নীরবতা দেখে এসে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না। মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞেস করতে পারেন। ফারহার কথায় আবরার আরেকটু রাগী স্বরে বলল। স্টপ, নাটক বন্ধ করো তোমার। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো? কত বড় সাহস এই মেয়ের আমার রুমে এসে। ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, আমি জানি সে এমনি এমনি তোর রুমে আসেনি। বাইরে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল। তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তা এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিছু না বলে ফারহার দিকে মাথা তুলে তাকালো। কিছু না বলে চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারহা। কি ভাবে সে নিজেকে? মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এক্ষুনি চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসিনি আমি।
আইরিন তার দিকে চেয়ে বলল। তোর আবার কি হলো? কি অপমান করেছে তোকে? ফারহা একবার বান্ধবীদের দিকে চোখ বুলিয়ে নিল, কারণ আবরার স্যারের কথা বললে নির্ঘাত তাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই। তবুও হাত কাচুমাচু করে বলল, কে আর তোর সেই গুণধর ভাই? একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ফারহার কথায় মুখ চেপে হেসে ওঠে আইরিন, যেন এক মহা যোগ শুনেছে সে। তারপর হাসি থামিয়ে বলল, তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানেই কেন আছাড় খাস? হ্যাঁ, আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ঘরের ব্যতীত বাইরের কোনো প্রবেশ নিষেধ? ফারহা একটু রেগে বলল, আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাই এত রুলস নিয়ে চলে? আইরিন আবারও হেসে বলল, ভাইয়ার অনেক রুলস আছে, ওগুলো না জানলে কি হবে ভাবিজি? না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতে মার খেতে হবে। আইরিনের কথায় হো হো করে হেসে ওঠে সবাই, যাতে রাগটা আরো বেড়ে গেল ফারহার। আইরিনের দিকে চেয়ে বলল, কানের 3 ইঞ্চি নিচ বরাবর একটা কষিয়ে খেলে তখন মজা নেওয়া বের হয়ে যাবে তোর। আর ভাবি ডাকস কারে? আমি কি তোর ভাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি? ফারহার কথায় আবারও হেসে ওঠে সবাই। ফোন হতে একপাশে চলে গেল ফারহা। বাসা থেকে মা ফোন করেছে আজ বাসায় ফিরবে কিনা তা জিজ্ঞেস করতে। যেহেতু আজ গায়ে হলুদ, কাল বিয়ে, তাই বান্ধবীরা সবাই একসাথেই থাকবে, তাই আজ আর যাওয়া হবে না। তবে ভাইয়া হয়তো যেতে পারে। ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়লো একটা ছেলে আর একটা মেয়ে একে অপরের জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করছে। যখন খেয়াল করলো ছেলেটা আর কেউ না, তারই ভালোবাসার মানুষ সাদাফ। মুহূর্তেই বুকটা কেঁপে ওঠে তার, জেগে ওঠে এক তীব্র কষ্ট। সাদাফের সাথে 2 বছরের সম্পর্ক থাকার পর যখন বছরখানেক আগে ব্রেকআপ হয়েছিল, তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা। কত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসেব নেই। ওই দিনের কথা মনে পড়তেই বুকটা এখনো শূন্য মনে হয় তার। সবই ঠিকঠাক ছিল, বাট একদিন সাদাফ তাকে বলল তার সাথে রুম ডেটে যেতে হবে, কিন্তু তা সরাসরি না বলে দেয় ফারহা। সে বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্কে জড়াবে না। আর ওই দিনই সাদাফ একটা কথা বলল, হয়তো তার কথা মেনে নেবে, নয়তো ব্রেকআপ। ফারহা কয়েকদিন কান্নাকাটি করে সাদাফকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিল, কিন্তু সাদাফের একটাই কথা, হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ। পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলো ফারহা। সাদাফের দেয়া 2টা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে। সরে গেল সাদাফের জীবন থেকে। কিন্তু আজ 1 বছর পর হঠাৎ সাদাফকে দেখে, তাও আবার এই অবস্থায়, সে নিজেও জানে না প্রাক্তনের জন্য তার কেন এত কষ্ট হচ্ছে। সে তো একটা ফ্রড, তার জন্য কষ্ট হবে কেন? চোখে জল অনুভব করতেই ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নেয় ফারহা। মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। তখনই সাথী এসে তাকে ডেকে নিয়ে গেল। আইরিনকে মেহেদি পরাতে হবে, কারণ ফারহা খুব ভালো মেহেদি পরাতে পারে। আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে। তখনই পাশে এসে দাঁড়ায় আবরার। আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল। আইরিন একটু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন ভাইয়া? আমার পাশে বসো। আইরিনের পাশে বসে আবরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পুচকি বোনটাকে। আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলে, নে এবার ভাইয়াকেও আমার মতো করে সেম ডিজাইনের মেহেদি এঁকে দে। আবরার একটু ব্রকুচকে বলল, আমি কেন মেহেদি লাগাতে যাব? বিয়েটা তোর, আমার না। আইরিন একটু ঠোঁট ফুলিয়ে বলল, ছোটবেলা থেকে যা করেছি দুজন একসাথে করেছি না? তুমি যা করতে আমিও তাই করতাম, তুমি যা খেতে আমিও তাই খেতাম। এখন আমি মেহেদি লাগিয়েছি, তোমাকেও লাগাতে হবে। আবরার আরেকটু ব্রকুচকে বলল, সবাই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন? আশেপাশের বান্ধবীগুলো হেসে উঠে আবরারের কথায়। আবরার একটু লজ্জা পেল। বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফসকে বেরিয়ে গেল। আশেপাশের হাস্যকর পরিবেশটা দেখে রাগীর দৃষ্টিতে তাকায় আবরার। মেয়েগুলো চুপ হয়ে যায়। কথা ঘোরাতে আবরার বলল, আচ্ছা ঠিক আছে, বোনের ইচ্ছে পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি। বলে হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার। মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে ফারহা। একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে একটা ধুকধুক করে। আর
ওই আইরিন শাকচুনির কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে। এত ঠেকা পড়ছে নাকি ওর? ফারহাকে একটু আগে করা অপমান যেন মুহূর্তেই ভুলে গেল আবরার। মেহেদি পরানোর জন্য হাত বাড়িয়ে দিল ফারহার দিকে, কিন্তু ফারহা ভুলেনি কিছুই, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আইরিন ফারহার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, কি রে, কোন ধানে আছিস? সেম আমার ডিজাইনটাই ভাইয়াকেও এঁকে দিবি। নিরুপায় হয়ে মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করতে করতে এক হাতে আবরারের হাতটা ধরে অন্য হাতে মেহেদি আঁকা শুরু করলো ফারহা। আঁকার সময় আইরিন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, খুব মানাবে দুজনকে। ফারহা মাথা তুলে আইরিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। মান ইজ্জত যেইটুকু আছে ওটাও খাবে নাকি এই মেয়ে? ফারহার এমন লুক দেখে আইরিন হেসে বলল, আরে আমি তো ভাইয়ার আর আমার দুজনের মেহেদির ডিজাইনের কথা বলছি। খুব মানাবে ভাইয়ার আর আমার মেহেদির ডিজাইন। ফারহার নিজের বোকামিতে একটু লজ্জা পেলেও তা প্রকাশ করল না। ফারহার ভাই ফারদিন, ফারহার আর সে একসাথে এসেছিল। ফারদিনকে সন্ধ্যা থেকে দেখা গেলেও এখন রাতে হলুদ লাগানোর মুহূর্তে কোথাও সে নেই। ফারহা এদিক সেদিক খুঁজে ফারদিনকে না পেয়ে ফোন দিল। দুইবার রিং হতেই ফোন রিসিভ করে ফারদিন। ফারহা বলে ওঠে, সবাই এখানে তোমাকে খুঁজছে, আর তুমি কোথায় গেলে ভাইয়া? আর আবরার ভাইয়া ফোন দিচ্ছে, তুমি ফোন ধরছো না কেন? ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, ভালো লাগছে না রে ফারু, তাই বাসায় চলে এসেছি। মানে কি, তুমি বাড়ি চলে গেলে? ভালো লাগছিল না, তাই কাউকে বলে আসারও ধৈর্য পাইনি। তোরা এনজয় কর, আমার ভালো লাগছে না, ঘুমোবো, বাই। ফারদিনের কথার আগামাথা কিছুই বুঝলো না ফারহা। ফোন রেখে আইরিনের কাছে এসে দেখে সবাই আইরিনকে হলুদ লাগাচ্ছে। ফারহা গিয়ে লাগাতে আইরিনও তাকে লাগিয়ে দিল। ফারহা একটু অবাক হয়ে বলল, আমাকে লাগাচ্ছিস কেন? পাশ থেকে সাথী বলল, হলুদ লাগিয়ে দিলে তাড়াতাড়ি বিয়ে হয়। আইরিন তো হাবড়ার স্যারকেও হলুদ লাগিয়ে দিয়েছে। ফারহা একটু অবাক হয়ে বলল, এসব কি অরিন? আইরিন একটু হেসে বলল, তেমন কিছু না, তোর আর ভাইয়ার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই। ফারহা লাভ দেওয়ার কথার মতো বলে উঠল, জীবনেও না, তোর ভাইয়ের মতো ঘাড় তেরাকে আমি তো দূরে থাক, জীবনে কোনো মেয়ে বিয়ে করবে না। তখনই সাথীর ইশারায় ফারহা পেছন ফিরে আবরারকে দেখে একটা শুকনো ঢোক নিল। সারা মুখে হলুদ মাখায় নাজেহাল অবস্থা। ভেতরে গিয়ে ওয়াশরুমের মুখ ধুয়ে নিল ফারহা। বের হতে ওয়াশরুমের সামনে সাদাফকে দেখে থমকে যায় সে। পাশ কাটিয়ে চলে আসতে চাইলে সাদাফ দেয়ালে এক হাত দিয়ে পথ আটকে দাঁড়ায়। ফারহা একটু রাগী লুক নিয়ে বলে, পথ ছাড়ুন আমার। ছাড়বো, ধরে রাখতে আসিনি, অনেকদিন পর দেখছি তোমায়। কেমন আছো? ফারহার অস্বস্তি লাগছে খুব, বিরক্তি নিয়ে বলল, ভালো, পথ ছাড়ুন আমার। সাদাফ আরো ভালো করে আটকে বলল, সেই দিন কিভাবে পারলে 2 বছরের সম্পর্ক শেষ করে দিতে? রাগে ফারহার শরীর কাঁপছে, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি চাইনি, আপনি বাধ্য করেছেন আমায়। এই তোমার ভালোবাসা? আপনার ভালোবাসাটাও কতটা শুদ্ধ ছিল তা তো তখনই প্রমাণ করে দিয়েছেন। আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। বলেই সাদাফের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে হাঁটা ধরে ফারহা। সাদাফ সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ফারহার চলে যাওয়ার দিকে। হলুদ শাড়িতে খুব মানিয়েছে মেয়েটাকে, তার সৌন্দর্যের সাথে শাড়িটা পুরোপুরি মিশে গেল। আচ্ছা, ব্রেকআপের পর প্রাক্তনকে এত সুন্দর লাগে কেন? অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 2টা বেজে গেল। শেষ রাতে এসেও বান্ধবীদের জ্বালায় ঘুমাতে পারছে না ফারহা। 4 জন একসাথে আছে মানেই তাদের আলোচনা বিশ্বের বড় বড় গবেষণাগারকেও হার মানাবে। উপায় না পেয়ে ফারহা একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এবার একটু ঘুমাতে পারলেই হয়। সকালে ঘুমকাতুর চোখে হাত দিয়ে চোখ কসলাচ্ছে ফারহা। ভোরের আলো ফুটে উঠেছে। রুমের বাইরে কয়েকজন চা নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছে। বাকিরা হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমাচ্ছে। 3 জন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে, আরেকবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল 3 জন মিলে। শেষে রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। ঘুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলে,
ফ্রেশ হয়েছো? ফারহা দুই দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলে, ওয়াশরুমে গেলে এক পাশে টুথ পাউডার পাবে, ফ্রেশ হয়ে নাও। আমি নাস্তা তৈরি করছি, আর বাকিদেরকেও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমু ঘুমু চোখে এক পাশে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। শাকচুনিগুলো যেই মরার মতো ঘুমাচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ব্রু কুঁচকে বলল। সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমের বাইরে কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা, ওই ছেলেটা আপনার কি হয়? কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও, সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না কিছু নেই, এমনি। বলে নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুললো। 9টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আবরারের অনেক ফোনের কারণে দুপুরে বরপক্ষ আসার একটু আগে আসলো ফারদিন। ফারহা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণে এলে কেন ভাইয়া? কোনো সমস্যা? আর কালকে এইভাবে ফোন কেটে দিলে কেন? প্রশ্নগুলো একটু বিরক্তি নিয়ে ফারদিন বলল। এত কথা বলিস না তো, ভালো লাগছে না। বলেই সামনের দিকে চলে গেল। হ্যাঁ, হা হয়ে তাকিয়ে আছে ফারহা। ভাইয়া তো তার সাথে এভাবে কথা বলে না। কাল থেকে ভাইয়ার কি হলো হঠাৎ? সামাজিকভাবেই বিয়েটা শেষ হলো। আইরিনকে বিদায় দিচ্ছে সবাই। গতকাল থেকে হাসি খুশি মেয়েটাও এখন কাঁদছে সবাইকে ধরে। ফারহারও খুব খারাপ লাগছিল। ফারহাকেও হয়তো একদিন এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। সাদাফকে গতকাল রাতে দেখেছিল সে, আর বিয়ের আগে দুপুরবেলা এসেছে। ফারহার সাথে কথা বলতে চেয়েছিল বারবার, বাট সুযোগ পায়নি দেখে হয়তো হয়নি। আইরিনকে বিদায় দিয়ে ফারদিনকে খুঁজতে লাগলো ফারহা। ভাইয়ের মতিগতি ভালো লাগছে না তার কাছে। দেখে সবার বিপরীত পাশে একা দাঁড়িয়ে আছে সে। ফারহা গিয়ে পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে উঠে চোখের পানি মুছে নিল ফারদিন। ফারহার দিকে চেয়ে একটু হাসলো। ফারহা বলল, কাঁদছো কেন ভাইয়া? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করে লাভ হবে না ভাইয়া। কাঁদছো কিনা ওটা জিজ্ঞেস করিনি, কেন কাঁদছো তা জিজ্ঞেস করেছি। ফারদিন একটু হেসে ফারহার গালে হাত রেখে বলল, একদিন আমার বোনটাকেও এইভাবে বিদায় দিয়ে দিতে হবে, তাই না রে? ফারহা ভালোই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ফারদিন এত সহজে কান্না করার মানুষ না। তো তবুও এই মুহূর্তে ফারদিনকে কিছু বলাটা ঠিক মনে করছে না সে। তখনই আবরার তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাকিরা আইরিনকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে হাঁটা ধরলো। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে। আবরারের সামনে ফারদিন সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরারের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বুঝেছি তো বাবা মা তাকে নিয়ে কেমন টেনশন করবে। আবরারের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকেও বিদায় দিয়ে দিয়েছে আজ। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এইসব চিন্তা ভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলেছে। আবরারের দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে যা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলেও মনটা কিছুটা ভালো হবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার বোনই। তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো। আবরার আর ফারদিন সেই ছোট্টবেলার বন্ধু, কখনো কারোর কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটু মন টিকছে না ফারদিনের। অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আবরারকে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো আমার একটাই বোন। বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝেছি তো বাবা মায়ের মন। আবরার একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, আচ্ছা, তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস।
হুম, আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে রইল ফারহা। হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথম তো সাদাফের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে। ভাবতেই শীত সূচক শব্দ মুখ দিয়ে বেরিয়ে আছে। দ্বিতীয়ত, ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না, আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে, যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে কালকে আবরারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢুকায় আবরারের কথা বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজনে একা কথা বলা সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পারছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকধুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা টিপ টিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের এক পাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আজকালের মেয়ে এগুলো বড় হওয়ার পর তাদের বিয়ে না দিলে এমন কাণ্ড করে বসে। মেয়ের উপযুক্ত হয়েছে, তারা তাদের বাসায় রাখে কেন? পরে মা বাবাকে নিজে থেকে কিছু বলতেও পারে না, কোনো ছেলের হাত ধরে ভেঙে গিয়ে বংশের মুখে চুনকালি মাখিয়ে দেয়। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আরে খুঁজতে খুঁজতে পরে ওই ছেলেটার সাথে একটা হোটেলে হাতে নাতে ধরছে। চাচির কথা থামিয়ে ফারহার মা তাকে বলে, তুই চলে যা ফারহা, বড়দের কথার মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। বিষয়টা বুঝতেন ভাবি, ফারহা এবং বড় হয়েছে, বিয়ের সময় ঘনিয়ে এসেছে তার। এই বয়সে মেয়েকে বুক ফাটে তো মুখ ফাটে না। বিয়ে না দিলে পরে দেখবেন সেও অন্য কারোর সাথে চলে গেছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গীবত গেয়েছেন, কিছু বলিনি, কিন্তু শেষে আমার মেয়েকে নিয়ে যে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না। বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। চাচি নির্লজ্জের মতো আবার বলল, আরে ভাইজান, তানিয়া মা তো এই কথাই বলেছিলাম তখন। ঠিকই তো, মেয়ের এমন কাণ্ড করেই বসবে। আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা পরন কেটে বলে, আর ফারহা কখনো এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না আমরা, ত্যায্য মেয়ে করে দিব। তবুও কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথায় যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুকধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামী বাড়ি যাওয়ার সময় মেয়েরা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে তাদের স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরে তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল, বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্য চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা। মাহিনকে একটু চেনে, তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে।
বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে। ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে, বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা। কিন্তু প্রায় ঘন্টাখানেক হতে চলল, এখনো মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকধুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতেরও দিনের বেলায় ভাইয়ের অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার। তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে। দেখে ফারদিন হাতে কাগজ আকৃতির কিছু নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসলো। ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলে, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? তাহলে কেন আগে কাউকে কিছু বলনি? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আবরার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কেলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইয়াটাকে কি তোরা চোখ দিয়ে গেলে খাবি নাকি? সাথী মুখ দিয়ে সূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখা মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইসরে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেরও চলছিল লুকিয়ে আলোচনা, যেটা সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পর থেকে আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরার ও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কত দিন খেপিয়েছে তার হিসাব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তা ভাবনা হওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বললেও অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ করে এখন আফসোসের পাহাড় বইছো? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতে আমাদের বেস্ট ফ্রেন্ডদের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, তুমি আবরার ভাই আর সোহেল ভাই। কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চরও মেরেছিল তাকে। কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তোকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল, আর বলেছিল বন্ধুর বোন মানে তোর বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরো যা তা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন 2 ভাই। হালকা ভয়ে যেমন ফারহার বুকের ভিতর টিপ টিপ শব্দ তৈরি হয়, তেমন আজও বুকের ভিতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না।
তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংসগুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এইসব কথা জানাজানি হয়ে গেলে আইরিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণেই তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো আর এদিকে সে অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে আর এদিকে ভয়ে বুকটা ধুকধুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের ক্যারিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে। এই তো 10-12 দিন পরই ফ্লাইট। তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে। আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাত ঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শোনেন। বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমনও নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত, আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। এমনটাও করবো না আমি। আপনি বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছে। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নেবে না। তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন? আর এখানে থাকলেও রান্দির বেশি থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না। বলে একটু ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মাথাটা ভন ভন করতে শুরু করলে তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এখন এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না সে। কত কিছুই না ভেবে রেখেছিল সে। বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা। হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন, যেই আনন্দে মহাকাশের তারাগুলো মিটমিট করে জ্বলতে থাকে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো, তার অন্য পাশে রাখলো আবরারকে। দুটোই মিলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝতে পারছে না। আজ এই বুকের বাপাসটায় টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এত ভয়? বিষণ্ণ মনে ব্যালকনিতে বসে আছে ফারহা। তখনই পাশে এসে বসে ফারদিন। ফারহার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি? ফারদিনের কথায় একটু বিষণ্ণ মন নিয়ে বলল, কিছু না, এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না, কালকে থেকে যাব। তা তো যাবি। আর এমনিতেই আপনার বলেছে কাল থেকে 10 মিনিট আগে কলেজ ও কোচিংয়ে না পৌঁছলে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা। ফারদিন চলে গেলেও বিষণ্ণ মনে বসে রইল ফারহা। ফোনটা বের করে আইরিনকে কল দেয়। একবার কল হতে রিসিভ করে আইরিন বলল, ফারু বল। ফারহা একটু অভিমানী কণ্ঠে বলল, বলো মানে? শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার
ফোন দেওয়ারও প্রয়োজন মনে করলি না তুই? আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, আর এখন শ্বশুরবাড়ি পা রাখতেই ভাব বেড়ে গেছে তোর। আইরিন শান্ত গলায় বলল, না রে, একটু ব্যস্ত ছিলাম তো, তাই ফোন দিতে পারিনি। আইরিনের কণ্ঠে একটু গম্ভীর দেখে ফারহা বলল, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? না কিছু না, মনটা ভালো ছিল না তাই। মন খারাপ কেন? হাজবেন্ড বকেছে নাকি? আরে না, ও তো খুব ভালো, ওর মতো মানুষই হয় না। আমি মনে কষ্ট পাবো বলে একটা ধমক দেয় না, আর বকবে বলে একটা শ্বাস নিল আইরিন। ফারহা বলে, আচ্ছা, কালকে থেকে কলেজে যাবি? না রে, আরো 2-1 দিন যাওয়া হবে না, তুই একাই যাস। কোচিংয়েও যাওয়া হয় না। কাল থেকে না গেলেও তোর বজ্জাত ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আইরিন একটু হাসার চেষ্টা করে বলে, বিয়ের আগেই এত অত্যাচার শুরু করেছে আমার ভাবিটার উপর। চুপ, একদম বাজে বকবি না। তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু নাই। তো থাক, ঢং করা বাদ দে, জানি না আমি। চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো। খাওয়ার জন্য ডাকছে তাকে। পরদিন সকালে নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো সে। রাস্তার পাশ ধরে হাঁটছে, একটা খালি রিক্সাও পড়ছে না চোখে। হঠাৎ পেছন থেকে ফারহা ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পিছন ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো? যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? মোটামুটি। তোমাকে কতক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাওনি? খেয়াল করিনি। ও আচ্ছা ভাইয়া, আমি যাই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শুনলাম আইরিনের নাকি বিয়ে হয়ে গেছে। জি, ঠিক শুনেছেন। তুমি কি বিরক্ত হচ্ছ? আসলে ভাইয়া, বিষয়টা এমন না, ক্লাসের দেরি হয়ে যাবে তো তাই। আরে একদিন দেরি হলে কিচ্ছু হয় না। আপনার কিছু হবে না, তবে আমার জন্য এটাও অনেক কিছু। আচ্ছা, আমার তো জব হয়েছে, শুনেছো? না শুনিনি, এখন শুনলাম। কংগ্রাচুলেশন, এবার আমি যাই। আমার জব হয়েছে শুনে খুশি হওনি তুমি? সরি, আপনার আনন্দে আমি কেন অনানন্দিত হব? আর হ্যাঁ, আসি, সময় নেই আমার। এমনিতেও আজ রাস্তায় খালি রিক্সাও পাচ্ছে না, তার উপর ওর সাথে বকবক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9টায় ক্লাস। আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাসে খাটা স্টার, লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজ গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9টা বাজে। প্রবেশ করতেই দেখে 9:03 বাজে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়েই ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে করা জবাব, নো, স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না, আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। ক্রাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে সে। ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবিজি, শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল তোমাকে। আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথাটা এবার আরো গরম হলো তার। রাগ নিয়ে বলে, তোর ভাই যেমন খাটাস, ঠিক তুইও তেমন খাটাস। একজনের নাচায়, আরেকজনের তালি বাজায়। আচ্ছা শোন, কাল থেকে আমিও যাব কলেজে। সত্যি? এখানে সারাদিন বসে থাকতে ভালোই লাগে না। পরদিন একটু আগেই ভার্সিটিতে চলে গেল তারা। ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিচ্ছিল বান্ধবীরা মিলে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ার সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা ধরলো। টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ঝটকা খেলো ফারহা। দেখে ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট। চিরকুটে না, এটাকে চিঠি বলা হয়, কারণ চিরকুট হলে লেখা অল্প হতো, আর এখানে লেখা অনেক। আর শেষে ছোট্ট করে লেখা, ইতি আবরার।
ভয়ে হাত পায়ে হালকা কাঁপুনি তৈরি হলো তার। আবরার হুট করে চিঠি আর ফুল দিল কেন? সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারেনি ফারহা। তবু সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতরে ঢুকে নিল ফারহা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ক্লাসে মন বসছে না কিছুতেই। প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলো চিঠিটা, একটু একটু পড়তে শুরু করলো। প্রিয় চোরাবালি, প্রথমেই অবাক হচ্ছ সমাধানটা দেখে। ভাবছো চোরাবালি আবার কেমন সম্বোধন, তবে এটারও যথেষ্ট কারণ আছে। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি। তোমার মাঝে সেভাবে হারিয়ে যেতে শুরু করলাম যেভাবে মানুষ কোনো চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে। আমিও ঠিক সেভাবেই তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে। আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে। আমি আহত, ভীষণ আহত। ইতি আবরার। চিঠিটা পড়ে হাত পা আরো কাঁপতে শুরু করলো ফারহার। এগুলো কি সব লিখেছে আবরার স্যার? তাহলে কি সত্যি আবরার স্যার তাকে ভালোবাসে? তার তো আজ বিশ্বাসই হচ্ছে না। চিঠিটার ব্যাগে ঢুকিয়ে ব্যাগের উপর মাথা রেখে মুখ লুকিয়ে বসে আছে ফারহা। হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আবরার স্যার আমার প্রেমপত্র দিয়েছে, এটাও কি সম্ভব? নিজেরই বিশ্বাস হচ্ছে না আজ। তার মতো একটা মানুষের সাথে প্রেমপত্র শব্দটা কিছুতেই মিলছে না। তাহলে কি স্যারও আমায় সত্যিই পছন্দ করে? টেবিলে শোয়ার মতো করে ব্যাগে মাথা রেখে মুখ লুকিয়ে এসব ভাবছে ফারহা। চিঠি আর ফুল দুটোই ব্যাগের মাঝে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। আর এখন কি করা উচিত? চিঠির উত্তর দিবে নাকি চুপচাপ বসে থাকাই ভালো হবে? না, উত্তর না দিলে যদি স্যার রাগ করে, এর চেয়ে ভালো উত্তর দেওয়াটাই ঠিক হবে। যা হওয়ার তা পরে দেখা যাবে। ক্লাসের ফাঁকে লুকিয়ে খাতার মাঝে একটা লেখা লিখলো সে। অন্যের চোখের দৃষ্টিতে নিজে আহত হয়েছেন ভালো কথা, তাই বলে এইভাবে হুটহাট চিঠি লিখে আরেকজনের হৃৎপিণ্ডে আঘাত করাটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। এরপর আর ক্লাসে মোটেও মন বসেনি তার। ছুটির পর একে একে সব চলে যেতে লাগলো সবাই। আজ খালি হতেই লেখাটা ওই টেবিলে রেখে চলে গেল সে, সোজা হেঁটে গেটের বাইরে। পেছন ফিরেও তাকালো না। বাসায় আসার পর থেকে অস্থিরতা ভাবটা ধীরে ধীরে বাড়তে লাগলো তার। পরদিন কলেজে আসলে সে একইভাবে আরেকটা চিঠি পায় সে। সত্যি তো, এই মারাত্মক অন্যের কি শাস্তি হওয়া উচিত বলো তো? আচ্ছা যাই হোক, তুমি সেই শাস্তিটা নিজ হাতে দিও। একটু হাসলো ফারহা। এই লোকটার চলাফেরার সাথে চিঠির ভাষাগুলো একদমই বেমানান। আজ আর কিছু লিখলো না ফারহা। বাড়িতে আসার পর থেকে রুমে বসে আছে চুপচাপ। আবরারের কথা ভাবতেই বারবার হাসি পায় তার। এমন লাগছে কেন তার? অদ্ভুত। কাল শুক্রবার, কলেজ বন্ধ, একদিন আর দেখা হবে না তাদের। সেটা ভেবেও মনটা খারাপ হয়ে ওঠে। বাসায় সবাই স্বাভাবিক ভালো চলেও মাহিন প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না আইরিনের সাথে। তার সবকিছুতেই যেন একটা বিরক্তির ছাপ লক্ষ্য করে আইরিন। আর 2 দিন পরই মাহিনের ফ্লাইট। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল সে। আইরিন তার কাছে এসে বলল, আপনাকে কিছু বলার ছিল। মাহিন কাজ করতে করতে বলল, বলো। আমি আমার বাবার বাসায় থাকতে চাই, এখানে ভালো লাগছে না আমার। মাহিন এখনো কাজ করতে করতে বলল, আচ্ছা, কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, কাল সকালে যাবেন। আইরিন কিছু বলতে যাবে তার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে বলল, বলছি তো, আপনার যেমনটা ইচ্ছা সেভাবেই চলতে পারেন। বাবা মাকে আমি ম্যানেজ করে দিব। আইরিন আর কিছু না বলে চুপচাপ চলে গেল সেখান থেকে। সে ভালোই বুঝতে পারছে যে মাহিন তাকে 2 পয়সারও মূল্য দিচ্ছে না। মেয়েদের নাকি 2টা জীবন, একটা বাবার বাড়ি, আরেকটা নাকি স্বামীর বাড়ি। বাট এখন তার মাঝে মনে হচ্ছে তার বাবার আশ্রয় তার কাছে সবচেয়ে শান্তির ও নিরাপদ আশ্রয়। বাকি সব মিথ্যা। আজ শনিবার, কলেজে আগে আগে এসেছে ফারহা। চুপচাপ এক পাশে বসে আছে আর গেটের দিকে তাকাচ্ছে। কখন আবরার কলেজে আসবে? আজ এই ব্যাটাকে সামনে থেকেই ধরবে, দেখবে তার রিয়াকশন কেমন হয়। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার পর কলেজ গেট দিয়ে প্রবেশ করলো আবরার। ফারহা হাস্যোজ্জ্বল মুখে চারদিকে তাকিয়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, লুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি দিন। আবরার একটু অবাক ভঙ্গিতে বলল, মানে? ফারহা সোজাসুজি ভাবেই বলল, ঢং করা লাগবে না, আমি সব জানি। যাই হোক, আসল কথা হলো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না, তাই যা দেওয়ার সরাসরি দিবেন। আবরার এবার রেগে বলল,
সাত সকালে ফাইজলামি করছো আমার সাথে? ফারহাও এবার একটু রেগে চিঠিগুলো বের করে বলল, অ্যাক্টিং ভালো লাগলেও ওভার অ্যাক্টিং কখনোই ভালো লাগে না। এই চিঠিগুলো কেন দিয়েছেন? আবরার এবার একটু স্বাভাবিক হয়ে চিঠিগুলো হাতে নিয়ে চোখ বুলাতে লাগলো। এরপর আর কিছু না বলে চুপচাপ চিঠিগুলো নিয়েই চলে গেল সেখান থেকে। ফারহা এখনো বেকুবের মতো দাঁড়িয়ে আছে হা করে। কি হচ্ছে সব? যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। আবরারের এমন নীরবতায় যেন বিপদের পূর্বাভাস। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, একটু বেশিই করে ফেলেছিস নাকি ফারহা? তোকে দিয়ে কখনোই ঠিক কাজটা হয় না। যেখানে পাস সেখানেই একটা গন্ডগোল পাকিয়ে ফেলিস। ক্লাস শুরু হওয়ার পরও বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পাশ থেকে এক সাথী ধাক্কা দিয়ে বলল, কিরে এমন ভাব নিয়ে বসে আছিস কেন? কারোর সাথে কোনো কথাই বলছিস না? ফারহা সাত পাঁচ না ভেবে চুপটি চুপি সবকিছু বলেই দিল তাদের। সব শুনে অবাক ভঙ্গিতে মুখে হাত দিল সাথী ও আইরিন দুজনেই। সাথী বলল, বলিস কি, আপনার সাথে তোকে প্রেমপত্র দিয়েছে? ফারহা চুপ করতে বলে চারপাশে তাকালো, কেউ শুনে ফেলেছে নাকি দেখতে। এবার সাথী চুপি চুপি বলল, সত্যি? ফারহা মাথা নিচু করে বলল। আইরিন পাশ থেকে বলল, তাই তো তোকে আমি আগে থেকেই ভাবি ডাকি। সাথী আবার বলল, তার মানে তুইও সব জানতি? না, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি ওদের চক্কর। তখনই ক্লাস টিচার লেকচার বন্ধ করে বলল, হেই, এটা কথা বলার জায়গা নয়। তখনই ক্লাসে প্রবেশ করে শাকিল ভাইয়া হাতে একটা নোটিশ নিয়ে স্যারের হাতে দিল। স্যার তা পড়ে ফারহার দিকে তাকিয়ে বলল, স্ট্যান্ড আপ। ফারহা দাঁড়ালো। স্যার আবার বলল, তোমাকে প্রিন্সিপাল স্যার অফিস কক্ষে ডাকছে। ভয়ে এবার যেন বুকটা শুকিয়ে আসলো ফারহার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব তো ঠিকঠাকই আছে, তাহলে আবার অফিসে ডাকার কি দরকার ছিল? ভাবতে ভাবতেই অফিস কক্ষে গিয়ে দেখে ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলেও দাঁড়িয়ে আছে ওখানে। ফারহা স্যারের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে বলল, ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল স্যার কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে চেয়ে বলল, তোমার নাম আবরার হাসান, তাই তো? ছেলেটা মাথা নিচু করে বলল, জি স্যার। তোমার সিনিয়র আপুকে প্রেমপত্র দিয়েছো কেন তুমি? আপুকে আমার খুব ভালো লাগে স্যার, তাই দিয়েছিলাম। ভালো লাগাটা স্বাভাবিক, কিন্তু চিঠি দেওয়ার আগে এটা ভাবা উচিত ছিল যে সে তোমার কলেজের সিনিয়র আপু। ছেলেটা এবার একটু মুচকি হেসে বলল, সিনিয়র আপু দেখেই তো বেশি ভালো লাগে স্যার, আর সেও তো আমাকে ভালোবাসে। ফারহা ব্যাকুবের মতো একবার জুনিয়র আবরারের দিকে তাকাচ্ছে, আরেকবার পাশে বসে থাকা আবরার স্যারের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এবার একটু হলেও বুঝতে পেরে চট করে বলল, মিথ্যে কথা। ওর মতো পিচ্চি ছেলেকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও তো আমার ছোট ভাইয়ের মতোই। ছেলেটাও চট করে বলল, স্যার ও ভয়ে এখন মিথ্যা বলছে। সেও যে আমায় ভালোবাসে তার প্রমাণ আছে আমার কাছে। স্যার ব্রু কুচকে বলল, কি প্রমাণ? স্যার সেও আমায় চিঠি দিত, সেগুলো আমার কাছেও আছে। স্যার ও খুব ভয় পাচ্ছে, ওকে কিছু বলবেন না প্লিজ। মারলে ওর মারগুলো আমাকে দিবেন স্যার, তাহলে সে খুব ব্যথা পাবে। পাশ থেকে আবরার স্যার বলল, হায় রে, কি টুডু লাভ! প্রেমিকার মারও প্রেমিক ভাগ করে নিতে চাইছে। আহা, তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ছেলেটা বুকের বাপাশে একটা হাত রেখে একটু ঝুঁকে মুখে হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। আবরার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করলো। স্যারদের সামনেই জুনিয়র ছেলেটাকে বলল, একটা চর খাবি তুই? আমি কোন দুঃখে তোকে ভালোবাসতে যাব রে? আর প্রেম করার বয়স হয়েছে তোর? চিঠিগুলো দেখে আমি ভেবেছিলাম অন্য আবরার দিয়েছিল। আমি কি জানতাম নাকি যে এটা তুই আবরার? আর তোর নাম যে আবরার সেটাও তো জানতাম না আমি। তখনই প্রিন্সিপাল স্যার বলল, অন্য কেন আবরার? এবার ফারহা পড়ে গেল আরেক মুসিবতে। আমতা আমতা করে বলতে লাগলো, মানে কেউ না স্যার, এমনি। তখনই জুনিয়র ছেলেটা বলল, দেখলেন তো স্যার, বলছি না সে ভয়ে এমন করছে। সত্যি বলতে সে আমাকেই ভালোবাসে স্যার। আমরা দুজনকে ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ স্যার? আর তা যদি অপরাধ হয় তাহলে সেই শাস্তি দিবেন, তাই মাথা পেতে মেনে নিব স্যার। আবরার স্যার এবার বসা থেকে উঠে প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, এদেরকে এভাবে হবে না। ওদের দুজনের অভিভাবককে ইনফর্ম করুন আর ইমিডিয়েটলি কলেজে আসতে বলুন। প্রিন্সিপাল স্যারও তার সাথে বলল, ওকে এখন ক্লাসে যাও, দুজনে অভিভাবক আসলে আবার ডাকা হবে। ফারহা এবার কাদু কাদু ভাব হয়ে বলল,
প্লিজ স্যার, আমার বাবাকে আর ভাইকে ডাকবেন না প্লিজ। এরা ওসব শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি তো ইচ্ছে করে জেনে শুনে করে নিয়ে সব, প্লিজ স্যার। পাশের জুনিয়র ছেলেটা বলল, এত ভয় পাচ্ছ কেন তুমি? স্যার তো আমাদের উপকারী করতে চাইছে, তাই না? আমাদের ভালোবাসার খবরটা তো একদিন না একদিন ফ্যামিলিকে জানাতেই হবে, তাই না? এখন আগে থেকেই তারা জেনে রাখলে আমাদের জন্যই তো ভালো। ফারহা রাগে ছেলেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, শুধু এখান থেকে বাঁচি, তারপর তোর একদিন কি আমার যেই কয়দিন লাগে। সন্ধ্যায় সোফায় বসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে টিভি দেখায় ব্যস্ত ফারহা। অনেক কষ্টে আজ কলেজের সিচুয়েশনটা ম্যানেজ করেছে। একেবারে হাতে পায়ে ধরার মতো যা তা অবস্থা হলো আজ। আগামী 2 দিন কলেজ আর কোচিংয়ের কাছে দিয়েও যাবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে সে। অল্পের জন্য মান ইজ্জতটা বেঁচে গেল আজ। না হলে জুনিয়র ছেলের সাথে এসব কেলেঙ্কারি মান ইজ্জত যেইটুকু আছে ওটাও হারাতে হতো আজ সবার সামনে। মা একটু আগে নাস্তা দিয়ে বলে গেল, তাড়াতাড়ি খেয়ে পড়তে যা। মায়েদের কথাগুলো খুব কঠোরভাবে বললেও সন্তানের কাছে তা খুবই মিষ্টি শাসন। তাই হয়তো মায়ের বকাঝকাগুলো সন্তানরা এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। ফারহাও তার ব্যতিক্রম নয়। মায়ের কড়া করে বলে যাওয়া কথাটা কানে না নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে সে। একটু পর ঘরে ফারদিন আসে। সন্ধ্যার পর ফারহাকে টিভির সামনে দেখে কোমরে 2 হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। এরপর মা সামনে আসতেই বলে, তোমার মেয়ের তো দেখি দিন দিন খুব উন্নতি হচ্ছে মা। মা চায়ের কাপ ও নাস্তার প্লেটটা নিতে নিতে বলে, সে তো অনেক আগে থেকেই। এ বাড়িতে কি এখন আমার কথার কোনো মূল্য আছে? কিছু বললে তা তো কথা বলেই মনে হয় না কারো। আমি বাড়ির কথা বলছি না, কলেজের কথা বলছি। খুব ভালো সুনাম শুনছি তোমার মেয়েকে নিয়ে। ইনশাআল্লাহ আমাদের ফারহা খুব শীঘ্রই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ফারদিনের মুখে এটা শুনেই জিভের ছোট্ট করে কামড় কাটে ফারহা। আবরার স্যার এসব কথা ভাইয়াকে বলতে গেল কেন? কত রিকোয়েস্ট করে বেঁচে এসেছে যেন বাড়িতে কেউ এসব না শোনে, কিন্তু স্যারটা এটা করলো কি? ভাইয়াকে বলেই দিল। তাহলে এত রিকোয়েস্ট সবই বৃথা গেল। তখনই ফারদিন আবার বলে, আজ আবরারের সাথে দেখা হওয়ার পর বলল, দিন দিন ফারহার লেখাপড়ার অবনতি ঘটছে। পড়াশোনায় কোনো মন নেই। কোচিংয়ের পড়া তো দিতে পারেই না, হোমওয়ার্ক পর্যন্ত কমপ্লিট করে না। ফারদিনের কথায় এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, তাহলে কিছু বলেনি। ফারদিন টিভি অফ করে দিয়ে বলল, যা সোজা গিয়ে পড়তে বস, না হলে এক্সামের পর ডিমগুলো বিক্রি করার জন্য একটা দোকান খুলে বসতে হবে। ফারহা হেসে বলল, গুড আইডিয়া। তবে দোকান খেলার কি দরকার? ওগুলো আমরা পাইকারি দরে বেচে দিব। ফারদিন নিরাশ হওয়ার ভঙ্গিতে আবারও কোমরে 2 হাত রেখে ফারহার দিকে তাকায়। আজ সন্ধ্যার পর চলে যাচ্ছে মাহিন। সকালে আইরিনদের বাসায় খবর এসেছে সন্ধ্যায় মাহিন বেরিয়ে যাবে। আইরিনকে নিয়ে ওই বাড়িতে যেতে হবে। ফোন দিয়ে মাহিনের মা এই কথাটা বলল। আর মাহিনের বাবা নাকি ব্যস্ত, তাই আগে বলতে পারেনি। আর মাহিনকে বলেছিল আইরিনকে নিয়ে যেতে, বাট মাহিন আসেনি। সোফায় বিষণ্ণ মনে বসে আছে আইরিন। এমন সময় আবরার তার পাশে এসে বসে। আইরিনের দিকে চেয়ে বলে, তোর ফোনটা দে তো। আইরিন একটু অবাক হলো, তবু প্রশ্ন না করে ফোনটা বাড়িয়ে দেয়। আবরার ফোনটা কিছুক্ষণ দেখে আইরিনকে বলল, তোর আর মাহিনের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? কই না তো, সব ঠিকঠাকই তো আছে। আবরার ফোনটা হাত দিয়ে বলল, তোর কল লিস্টে মাহিনের নাম্বারের কলটা ছিল আজ থেকে 6 দিন আগে, তাও শুধু একটা কল। আইরিন একটু থতমত খেয়ে মিথ্যা সাজানোর চেষ্টা করে বলল, আরে কথা হয় তো প্রতিদিন। ও খুব ভালো। আমি নাম্বারগুলো এমনি ডিলিট করে দিই, তাই কল লিস্টে নেই। আর তুমি হঠাৎ এসব বলছো কেন ভাইয়া? ও হ্যাঁ, বুঝেছি, সে আমাকে এখানে রেখে গেছে আর শেষ দিনও নিতে আসেনি, তাই তো? তাহলে শোনো কাহিনী। তোমাদের জন্য খুব খারাপ লাগছিল আমার, তাই তাকে বললাম তোমাদের কাছে চলে আসবো। সে তো আমাকে আসতেই দিচ্ছিল না, কিন্তু তোমাদের জন্য আমার কান্না পাচ্ছিল দেখে পরে রাজি হলো। আর প্রতিদিনই আমাকে নিতে আসবে বলতো, কিন্তু আমি আরেকদিন বলে তাকে মানা করছিলাম। তাই গতকাল বললাম আজকে তোমাদের সাথেই যাব। এক নাগারে কথাগুলো বলে গেল আইরিন, যেন আবরার কোনো পাল্টা প্রশ্ন করতে না পারে।
হয়তো খুব বুদ্ধি খাটিয়ে মিথ্যেটা সাজিয়েছে সে। আবরার আর কিছু না বলে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল আইরিন। দুপুরের আগেই ওই বাড়িতে পৌঁছে যায় তারা। দুপুরে খাওয়া শেষ করে আইরিনের বাবা আর অন্যান্য আত্মীয়রা সোফায় বসে কথা বলছে, আর আইরিন আছে মহিলাদের কাছে। বাড়িতে কয়েকজন অতিথি আসায় বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে আজও। বিকেলের পর আইরিন ওর মাহিনকে একসাথে আলাদা করে দিল একটা রুমে নিজেদের মাঝে কিছু কথা বলার জন্য। আইরিন চুপচাপ মাহিনের পিছন দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আজও কথা বলবেন না আমার সাথে? কি বলবেন বলুন। আইরিন আবারও নির্লজ্জের মতো বলল, আমাদের এখানে কেন আলাদা করে দিয়েছে সবাই? মাহিন আবারও সোজাসুজি ভাবে বলল, সেটা আপনিই জানেন। ওরা বললো আর কেন আপনি ঢুকে পড়েছেন? আইরিনের একটু মন খারাপ হলেও চুপচাপ রইল, কারণ সে চায় না যাওয়ার মুহূর্তে কারোর মুড নষ্ট করতে। তবুও মাথায় একটা প্রশ্ন সব সময় তাকে খুব ভাবায়, যেটার উত্তর মাহিন চলে গেলে আর জানা হবে না, তাই বলেই দিল, সত্যি করে বলেন তো আপনি আসলে কি চান? আমার চাওয়া না ভেবে এটা ভাবেন যে আপনার মন কি চায়, আর আমি কি চাই তার সময় হলেই বুঝতে পারবেন। সন্ধ্যার পর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল মাহিন। আইরিনের সাথে আর কথা বলেনি। রাতে আইরিন তার বাবাকে গিয়ে বলল, আমি এখানে থাকবো না বাবা, আমার ভালো লাগছে না। আমি তোমাদের কাছেই থাকবো। প্রয়োজনে সে ফিরে এলে তখন এই বাড়িতে চলে আসবো। অবশেষে মাহিনের ফ্যামিলিও মেনে নিল এটা। আইরিনের বাবা আবিদ রহমান তাদের বলল, ছোট মেয়ের সংসার কি তাও জানে না ঠিকভাবে, তার উপর হাজবেন্ড চলে গেছে 6 মাসের জন্য বাইরে। নতুন নতুন এখানে এভাবে থাকতে ভালো লাগবে না তার। আর আরিয়ানের পরীক্ষাটাও শেষ হোক আর মাহিনও দেশে ফিরে আসুক, তখনই না হয় একেবারে চলে আসবে। এই সময়টা আপাতত বাবা মায়ের সাথে থাকুক। কেটে গেল কয়েকদিন। প্রতি বছরই কলেজ থেকে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নিয়ে 1-2 দিনের জন্য ট্যুরে যাওয়া হয়। ঠিক এবারও যাবে সবাইকে নিয়ে। এতে এক্সামের আগে মাইন্ড ফ্রেশ হবে একটু হলেও, আর ঘোরাঘুরি করলে মন এমনিতেই ভালো থাকে। ফাইনাল ইয়ারের টোটাল স্টুডেন্ট আছে 543 জন। এর মাঝে হয়তো অনেকেই যাবে, আবার অনেকে যাবে না, তাই কয়েকদিন আগে থেকেই লিস্ট করা শুরু করেছে। আজ ক্লাসে আবরার স্যার ট্যুরের কথা বলে গেল, আর লিস্ট করার দায়িত্ব দিল ফাহাদকে। ছেলেটা পলিটিক্স করে, নানান জায়গায় মিছিল মিটিংয়ে সে এই পোলাপানদের একসাথে করে, তাই আবরার স্যার টিম ম্যানেজমেন্ট এর দায়িত্বটা তাকেই দিল। কারণ ছেলেটার মোটামুটি হলেও টিম ম্যানেজ করার অভিজ্ঞতা আছে। আর মেয়েদের মাঝে দিল একজনকে। আবরার স্যার ছেলে মেয়েদের মাঝে ভাগ ভাগ করে টিম লিডার বানিয়ে দিয়ে গিয়েছে। আর সকল স্টুডেন্টের দায়িত্ব আবরার নিজেই নিয়েছে, কারণ সে নিজেও স্টুডেন্ট থাকাকালীন ও বন্ধুদের নিয়ে ট্যুরে যাওয়ার সময় নিজেই সব ম্যানেজ করত। ছুটির পর কোচিং শেষ করে বাসার দিকে রওনা দিল ফারহা, আইরিন ও সাথী। বাকি দুজন ফারহাকে বোঝাতে ব্যস্ত, কারণ ফারহার ধারণা তার ফ্যামিলি কখনোই তাকে কোথাও একা যেতে দিবে না। তাই পাশ থেকে আইরিন বলল, প্রয়োজনে আমি ফারদিন ভাইয়া আর আঙ্কেলকে বুঝিয়ে বলবো, দেখবি তারা মানা করবে না। হুট করে ফারহা বলল, না, তুই ভাইয়ার সামনে একদম যাবি না, কখনো যাবি না, কোনোদিন যাবি না। ফারহার কথায় অবাক হয়ে গেল আইরিন ও সাথী দুজনেই। আইরিন অবাক ভঙ্গিতে বলল, কেন যাব না? ফারহা আর কিছু না বলে শান্তভাবে বলল, না, কিচ্ছু না। আইরিন ও সাথী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। কথাবার্তা একটু অদ্ভুত হলে অবাক হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই অদ্ভুত কথার কারণটা জানতে ফারহার দিকে তাকিয়ে আছে দুজন। ওদের এমন আগ্রহ দেখেও আর কথা বাড়ালো না ফারহা, চুপচাপ সামনের দিকে পা বাড়ায় সে। বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল ফারহা। চোখ লেগে এসেছে, তাই বিকালটা শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই মা এসে ডেকে দেয়, কড়া গলায় বলে, উঠে নামাজ পড়ে তারপর পড়তে বস। নামাজ নাই, কিছু নাই। বিয়ের জন্য আসলে পাত্রপক্ষ যখন জিজ্ঞেস করবে মেয়ে নামাজ কালাম পড়ে কি না, তখন কি উত্তর দিব? ফারহা 2 হাত মিলে হাই তুলতে তুলতে বলল, মেয়ে নামাজি, এই কথাটা পাত্রপক্ষকে বলার জন্য নামাজ পড়লে কি তা কবুল হবে মা?
তার মা আর কিছু বলল না, হয়তো নিজের কথার বোকামি বুঝতে পেরেছে। যাওয়ার সময় বলল, যা বলছি তাই কর, নামাজ শেষ কর। আমি নাস্তা বানিয়ে দিলে খেয়ে পড়তে বসবি। আমি চলে যাওয়ার পর আবার বিছানার সাথে লেগে থাকিস না। সন্ধ্যার পর থেকে ফারহা পড়ার ফাঁকে বারবার উকি দিয়ে দেখছে ফারদিন বাসায় ফিরেছে কিনা। কারণ বাবা মাকে ট্যুরের কথা বললে তারা হয়তো রাজি হবে না, তাই ভাইয়াকে দিয়ে কোনোভাবে একটু ম্যানেজ করার বুদ্ধিটাই বেছে নিল সে। কিছুক্ষণ পর ফারদিন বাসায় আসলো। ফারহা ভাবে নিচ্ছে ফারদিনের কাছে গিয়ে কিভাবে কথাগুলো শুরু করবে। যাই হোক, আগে ভাইয়াকে রাজি করাতে পারলেই সে বাবা মাকে রাজি করিয়ে নিবে। কিছুক্ষণ পর ফারহা উঠতে যাবে, তখনই ফারদিন একটা প্লেটে কিছু চিপস ভাজা নিয়ে তার পাশে এসে একটা চেয়ার টেনে বসলো। মাস্টারের মতো ফারহার বইটা টেনে নিয়ে বলল, আজ দেখি তোর পড়ালেখার দূর কতটুকু। ক্লাস আর কোচিংয়ের পড়া কতটুকু থাকে আর তুই কতটুকু কমপ্লিট করিস। ক্লাসের সব পড়া কমপ্লিট করে আমার কাছে পড়া দিয়ে তারপর ঘুমোতে যাবি আজকে। ফারহা প্লেট থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, ভাইয়া একটা কথা ছিল। ফারদিন বই উল্টে দেখতে দেখতে বলল, বল। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? জানি মা। ফারহা নাক কুচকে বলল, আরে ধুর, মায়ের চেয়েও বেশি আমি ভালোবাসি, অতএব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বোন। ফারদিন ব্রু কুচকে আর চোখে তাকিয়ে বলে, এত ভনিতা না করে মতলবটা কি তা বলে ফেল। তার মানে তুমি বলতে চাইছো আমি শুধু মতলব খুঁজে তোমাকে এইসব বলি? ও আচ্ছা, তুমি বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না? ফারদিন তাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থামো। আমি কি তা বলেছি নাকি? আমি বলছি তুই হয়তো কিছু একটা বলতে চাস, ওটা বলে দে। এবার ফারহা একটু হেসে বলল, কলেজ থেকে ট্যুরে যাবে চট্টগ্রাম, বাকি ফ্রেন্ডরাও যাবে। জানি। তারপর? ফারহা সোজা হয়ে বসে বলল, আমিও যাব, প্লিজ তুমি মা বাবাকে ম্যানেজ করে দাও। এটাও জানতাম। তারপর? ফারহা একটু রাগী চোখে তাকিয়ে বলল, কি কি তারপর তারপর করছো? তুমি কি আমার কথা শুনতে পারছো? ফারদিন বইয়ের পৃষ্ঠা আরেকটা উল্টে বলল, শুনছি। তারপর? তো খাওয়ার সময় ফারদিন গিয়ে টেবিল টেনে বসলো। চারদিকে তাকিয়ে ফারহাকে ও ডাক দিল খাওয়ার জন্য। ফারহার হোমওয়ার্ক কমপ্লিট করতে করতে বলল, তোমরা শুরু করো, আমি আসছি একটু। ফারদিন খাবার বেড়ে নেয়। তখন পাশ থেকে তার মা তার বাবাকে বলে, কি যেন বলছিলে? ছেলে কি করে? ছেলে আর্মি অফিসার। দুই ভাই দুটোই একেবারে ফ্রেন্ডসের মতো। ছোটটা ইংল্যান্ড গেল পড়াশোনার জন্য। ফ্যামিলিরও অনেক নামডাক আছে, তারা কিছু চায় না, শুধু ফারহাকে চায়। আরব বলল আমাদের কিছুই করতে হবে না, আমাদের এখানেও কোনো খরচা করতে হবে না, যা যা প্রয়োজন হবে ওগুলো সব তারাই দেবে। ফারহার মা ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তুমি কি বললে? ফারহার বাবা খেতে খেতে বলল, এখনো কিছু বলিনি, শুধু বলেছি তোমাদেরও ফারহার মতামত নিয়ে তারপর জানাবো। ফারহার মা বলল, আমাদের মতামত নেয়ার কি আছে? সম্বন্ধ যেহেতু খারাপ না, তাহলে তুমি কথা বলেই সব এগিয়ে রাখো। এর মাঝে ফারদিন বলল, এটা কি বলছো মা? বিয়েটা ফারহা করবে, আমরা না, তাই তার মতামত নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর বাবা তো ঠিক কাজটাই করেছে, পরে জানাবে বলেছে। তখনই ফারহাও এসে চেয়ার টেনে বসে বলল, কি আলোচনা করছো ভাইয়া? ফারদিন বোনের দিকে চেয়ে বলল, তোর কথাই বলছি। কি যেন ট্যুরের কথা বলেছিলি তখন? ওটাই বলছিলাম। মাকে বিষয়টা খাওয়ার আগেই বলেছিল ফারদিন, তাই মা বলল, মেয়ে মানুষ, ফ্যামিলি ছাড়া বন্ধুদের সাথে এত দূর যাওয়ার কোনো দরকার নেই। তুই সাথে গেলেও একটা কথা ছিল, একা একা কোথাও যাওয়ার দরকার নেই ফারুর। একা যাচ্ছি না মা, আর সাথে তো আবরারও থাকছে। আমি আবরারকে সব বুঝিয়ে বলবো ফারহাকে চোখে চোখে রাখতে। কলেজ গেট পেরিয়ে ভেতরে আসতেই দূর থেকে একটা ছেলে আপু আপু বলে দৌড়ে আসলো। ফারহা পেছন ফিরে দেখে ওই দিনের ওই আবরার নামের ছেলেটা। দৌড়ে এসে বলল, কেমন আছেন আপু? ওই দিনের পর 3 দিন আপনাকে কলেজে দেখলাম না।
কালকে নাকি এসেছিলেন, তাও কখন চলে গেলেন দেখে নে। আসলে আপু সরি, আমি জানতাম না এমন একটা ঘটনা ঘটে যাবে। কেউ নিজের ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম, তাই ফারহাও বলল, আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে এমনটা করবে না। তবে আপু আমি সত্যিই আপনাকে ভালোবাসি। গত 2-3 দিন আপনাকে না দেখে সত্যি আমি ঘুমাতে পারিনি রাতে। খুব ব্যথা করছিল বুকের বাঁ পাশটায়। ফার্মেসিতে গেলাম, তারা বলল এই ব্যথার ওষুধ তাদের কাছে নেই। বিশ্বাস করেন আপু, এখন আপনাকে দেখে ব্যথাটা একেবারে চলে গিয়েছে। ফারহা কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। হিজাব পরায় হয়তো রাগটা প্রকাশ পাচ্ছে না, তবুও রেগে আছে, তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। মায়াবী চোখ দুটো রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। বলে কি এই ছেলে? ট্যুরের জন্য জন প্রতি 1000 করে, তাই ফারহা ফারদিনের থেকে টাকা নিয়ে কলেজে এসে জমা দেওয়ার জন্য। মেয়েদের টিম লিডার শর্মির কাছে টাকা জমা দিতে গেলে সে বলে আইরিন আর ফারহার টাকা অলরেডি আবরার স্যার দিয়ে দিয়েছে। আপনি না হয় অরিনের টাকা দিয়েছেন বোন হিসাবে, তাই বলে আমারটা দিলেন কেন? আবরারের সামনে দাঁড়িয়ে কথাটা বলল ফারহা। আবরার সোজাসুজি ভাবে বলল, কারণ তুমিও তো আইরিনের মতো আমার আরেকটা বোন, তাই। দরকার নেই আমার এত ভাইয়ের। ভাইয়ের বন্ধু হলেই কি ভাই হয় নাকি? ভাই হলে ওই দিন কিভাবে চিঠিগুলো প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছিলেন? আমি না হয় একটু আবেগী হয়ে গেছিলাম, তাই কিছু না ভেবে সোজা আপনার কাছে গিয়ে না বুঝে ওসব বলে ফেলেছিলাম। ব্যাপারটা আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন। অফিস রুমে নিয়ে এভাবে অপমান করার কোনো প্রয়োজন ছিল না। আর এখন আসছেন ভাই সাজতে। লাগবে না আমার এত ভাই। আপনি আমার কেউ না। স্যার মানে শুধুই স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কয়েকটা শ্বাস নিল ফারহা। আবরার এক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আজ এত কথা বলছে কেন? অল্পতেই এত অভিমান কেন তার? চুপচাপ দাঁড়িয়ে ফারহাকে বোঝার চেষ্টা করছে সে। পাশ থেকে আইরিন ফারহার হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিস এগুলো? একটা না তো বলেই গেলি, কার সামনে বলছিস তা মাথায় আছে তো? হ্যাঁ, বিয়ের আগে যদি এত কথা শোনাতে থাকিস তাহলে তো বিয়ে করবে না তোকে। আমার তো খারাপ দিন আসে নাই তোর ভাইয়ের মতো একটা খচ্চরকে বিয়ে করব। আইরিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করেই হেসে দিল, যেন এতক্ষণ হাসিগুলো পেটের ভিতর আটকে ছিল তার। বোচা মিয়া হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশেই বসে আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া এক টানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল, এমন ছেলে হাতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাকিয়ে দেখেন, একবারে হীরের টুকরা। তাছাড়া পূর্ব থেকেই বংশের নামডাক অনেক। ফারহা আমাকে একেবারে রানীর মতো রাখবে তারা। ফারহা কলেজ থেকে আসার সময় নাকি ছেলে তাকে দেখেছিল, তাই আপনার কাছে বারবার পাঠাচ্ছে আমাকে। ওদের একটাই কথা, ওরা শুধু ফারহা আমাকেই চায়, আর কিছু না। তাছাড়া এমন সম্বন্ধ আর পাবেন না। এর মাঝেই ফারদিন বলল, আর পাবো না মানে কি? আমাদের ফারু দেখতে খারাপ নাকি? আমাদের ফ্যামিলি খুব দুর্বল যে এতই ছোট মনে করছেন আমাকে? বোচা মিয়া দাঁত কেলিয়ে বলল, আরে আরে রেগে যাচ্ছেন কেন বাবা? আমি এভাবে বলিনি, বলেছি ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, জবও ভালো। তাহলে প্রবলেমটা কি? একটা মেয়েকে সুখী রাখতে হলে আর কি কি লাগে বলো? ফারহান বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা আমি বুঝেছি আপনার কথাটা। ছেলেও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আমি। আর মেইন কথাটা হচ্ছে ফারহা এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, আরও এসব নিয়ে ভাববেন না। বিয়ের পর ওখান থেকেই পড়াশোনা করাবে তারা। হ্যাঁ তা ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, আর এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা তাহলে তাই হোক। আচ্ছা আপনি বসুন, আসছি আমি। একটা ফোন এসেছে। বলেই ফোনটা রিসিভ করে এক পাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, আচ্ছা আপনার নামটা কে রেখেছে বলুন তো? বোঝা আবার কারো নাম হয় নাকি? লোকটা হো হো করে হেসে বলল, অনেক কাহিনী আছে বাবা। আমার জন্মের আগেই নাকি আমার 4টা ভাই বোন মারা গেছে, যার কারণে আমি জন্ম নেওয়ার পর আমার নাম রাখা হয় বোচা।
যেন আমার কিছু না হয়। এরপর আমার ছোট ভাইয়ের নাম রাখা হয় পচা। তো এইসব নাম না রাখলে কি হয়? জানি না, আমি ছোটবেলায় দাদির কাছে শুনেছিলাম। ও আচ্ছা। কলেজ ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারহার। এসে একটা লোকও বাবা তার আর ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভিতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারহা বলল,